নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে সারা দেশে নৌপথে লাইটার জাহাজ চলাচল বন্ধ থাকায় ৪৫টি ঘাটে আটকা পড়েছে প্রায় ১৫ লাখ টন পণ্য, যার মধ্যে রয়েছে ভোগ্যপণ্য। সারা দেশের ৪৫টি নৌঘাটে ৭৩৮টি লাইটার জাহাজ ও চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে খালাস বন্ধ থাকায় ২০টি মাদার ভ্যাসেলে এসব পণ্য আটকা পড়েছে। বৃহস্পতিবার রাত ১২টা থেকে এই কর্মবিরতি শুরু হয়। ব্যবসায়ীরা জানান, কর্মবিরতির কারণে বন্দরগুলোতে কার্গো জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। এতে বন্দর শ্রমিকরা বেকার হয়ে পড়েছেন। বিভিন্ন জায়গায় আটকে গেছে সার, রড, সিমেন্ট নিয়ে আসা কার্গো জাহাজ থেকে পণ্য খালাস কার্যক্রম। ৭ খুনের ঘটনার পরপরই প্রশাসনের কাছে ৪ দফা দাবি জানিয়ে তা বাস্তবায়নে ৭২ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছিল নৌযান ফেডারেশন। সেসব দাবির মধ্যে রয়েছে ৭ খুনের ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেফতার করে বিচার, নৌপথের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদান। তবে এ নিয়ে প্রশাসন কোনো আলাপ আলোচনা করেনি সংগঠনটির সাথে। এতে কর্মবিরতি শুরু হয়। নৌযান শ্রমিকদের ধর্মঘটের বিষয়ে আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, চট্টগ্রামে যেই কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকরা, সেই খবর জানানোর পাশাপাশি আমরা বলছিলাম সংবাদে যে পণ্য খালাসে এক ধরনের সেখানে জট তৈরি হয়েছে। এই বিষয় নিয়ে আসলে কর্তৃপক্ষ কি বলছেন? নৌযান শ্রমিকদের যে কর্মবিরতি বা ধর্মঘট, সেটির কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা প্রায় ৩০টি বড় জাহাজ সেখান থেকে লাইটারিং করার কার্যক্রম বন্ধ রয়েছে। অর্থাৎ ছোট ছোট যে ভেসেলগুলো গিয়ে বড় জাহাজ থেকে পণ্য খালাসের কাজে নিযুক্ত হয়, সেগুলো এখন অলস বসে থাকার কারণে বড় জাহাজগুলোকে পণ্য খালাস হচ্ছে না। বন্দরের যিনি সচিব ওমর ফারুক, তিনি বলেছেন এই ৩০টি জাহাজের কার্যক্রম প্রায় বন্ধ। আর এখান থেকে ৬২টি লাইটারের জাহাজ গিয়েছিল, যেগুলো সিরিয়াল নিয়ে যেতে হয়, সেরকম ৬২টি জাহাজ যাওয়ার পরও সেখানে কার্যক্রম বন্ধ থাকায় পণ্য খালাস হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যারা নৌকার যারা শ্রমিক কিংবা প্রতিনিধি রয়েছেন, কর্মচারী, তারা বাইরে ঘাটে তারা আন্দোলনরত অবস্থায় রয়েছেন, তারা এখানেই রয়েছেন। যেহেতু তারা আন্দোলনের ফলে কোনো কার্যক্রমে চলছে না। অন্যদিকে শুধু পণ্যবাহী বলে কথা নয়, বিভিন্ন ধরনের পণ্য তো বটেই, তেলবাহী যেসব লাইটারের জাহাজ বা যেসব নৌযান, সেগুলো চলাচল করছে না। ফলে তেল বা জ্বালানি পরিবহনে একটা সংকট তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, চট্টগ্রামে প্রায় ৫৭টি ঘাটে প্রায় ১৫ লক্ষ মেট্রিক টনের মতো পণ্য আটকে আছে পরিবহন না করে। এই কারণে পণ্য পরিবহনে যদি স্থবিরতা তৈরি হয়, সেটি দেশের যে অভ্যন্তরীণ বাজার বা ডোমেস্টিক মার্কেট, সেটার মধ্যে একটা প্রভাব ফেলবে বলে মনে করছেন যারা আমদানি রপ্তানিকারক কিংবা ব্যবসায়ীরা। আর এই জাহাজ যেহেতু ৯২% পণ্য এইসব ভেসেলের মাধ্যমে দেশের বিভিন্ন ঘাটে বা বিভিন্ন জায়গায় পৌঁছায়, ফলে এই পণ্য পরিবাহী নৌযান চলাচল না করলে পুরো দেশের যে পণ্য পরিবহন ব্যবস্থা, সেখানে একটা জটিলতা বা স্থবিরতা তৈরি হওয়ার কারণে দেশের অভ্যন্তরীণ বাজারও এর প্রভাব পড়তে পারে। অন্যদিকে চট্টগ্রাম বন্দরে যদি জাহাজ থেকে পণ্য খালাস না হয়, তাহলে জাহাজ জট শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। হাবিব, নারায়ণগঞ্জের নৌবন্দরে যে পণ্য পরিবহন কার্যক্রম সেটি চলছে কিনা এবং একই সাথে নৌ শ্রমিকরা যে কর্মবিরতি পালন করছেন, এর বিষয়ে সেখানকার কর্তৃপক্ষ কোনো ধরনের তথ্য দিয়েছে কিনা আপনাকে? তানিয়া, আমরা সকাল থেকে নারায়ণগঞ্জ নৌবন্দরের ৪ থেকে ৫টি ঘাটে আমরা গিয়েছিলাম। আমরা বিআইডব্লিউ ঘাট, কয়লা ঘাট, মৎস্য ঘাট, বিভিন্ন রকম ঘাটের নামে এখানে আছে। আমরা সেখানে গিয়েছি। সেখানে গিয়ে নদীর পাড়ে, শীতলক্ষ্যা নদীর পাড়ে শতাধিক জাহাজ নোঙর করা অবস্থায় দেখতে পেয়েছি। এবং সেখানে আমরা দেখতে পেয়েছি সকাল ৮টা থেকে শ্রমিকরা মাঠে নেমেছে এবং তারা আন্দোলন করছে যে তাদের যে দাবি আছে ৭ দফা সরকারের কাছে দিয়েছে, আসলে সেই ৭ দফা বাস্তবায়নের দাবিতে তারা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছে। আমি আগে যেমনটা বলেছিলাম যে আসলে কর্তৃপক্ষ
কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, আসলে এখন পর্যন্ত আমরা সেটা করতে পারিনি। এখন পর্যন্ত কোনো তথ্য তাদের কাছ থেকে আমরা পাইনি। কিন্তু শ্রমিকদের যে নেতৃবৃন্দ আছেন, বাংলাদেশ জাহাজি ফেডারেশন, শ্রমিক ফেডারেশন কিংবা নৌ শ্রমিক ফেডারেশনের যে নেতৃবৃন্দ আছেন, তাদের একজন সাধারণ সম্পাদক আছেন, আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে আমাদের ৭ দফা বাস্তবায়ন না হলে আমরা কোনোভাবে কাজে ফিরবো না। আমরা আজকে কয়েকজন জাহাজের মাস্টারের সাথে কথা বলেছিলাম, যারা পতেঙ্গা থেকে আসলে বিভিন্ন পণ্য বোঝাই করে এসে নারায়ণগঞ্জে নোঙ্গর করে আছে। তারা বলল যে আসলে তারা এভাবে নোঙ্গর করে থাকলে তাদের ক্ষতিপূরণ গুনতে হবে। কারণটা হচ্ছে তাদের এটা নির্দিষ্ট সময় থাকে, তারপরে তাদের ক্ষতিপূরণ দিতে হয়। এতে করে পণ্যের দাম বেড়ে যাবে। বিশেষ করে ফ্যাক্টরির বিভিন্ন কর্মকর্তাদের সাথে বিভিন্ন যে কারখানাগুলো আছে নদী সংলগ্ন, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে লোড আনলোড শ্রমিকরা আসলে কার্যত কাজ না করার কারণে তারা কোনো পণ্য তাদের ফ্যাক্টরিতে কিংবা কারখানাগুলোতে ঢোকাতে পারছে না, জাহাজের মধ্যে এই অবস্থায় পড়ে আছে এবং অলস সময় কাটাচ্ছেন। আমরা সকালে সেটা পরিস্থিতি দেখলাম। এখন আছি আমরা বিআইডব্লিউ টার্মিনালে, এখানেও একই অবস্থা দেখলাম। এখানে আমরা কোনো কাউকে কাজ করতে দেখিনি, শ্রমিকদেরকে আমরা অলস সময় কাটাতে দেখেছি, যা রাস্তার পাশে বসে চা দোকানে বসে কিংবা বিভিন্ন রকম আলাপ আলোচনার মধ্যে তারা সময় কাটাচ্ছে। পাশাপাশি রূপগঞ্জের কথাও যদি বলি, রূপগঞ্জেও আমরা এখানকার নেতৃবৃন্দ সেখান থেকে যোগাযোগ করেছি এবং তারাও আন্দোলনে সামিল হয়ে মূলত তারা কর্মবিরতি পালন করে যাচ্ছে। যেই ঘটনাটা ঘটেছিল চাঁদপুরের হরিণাতে, আসলে তাদের দাবি হচ্ছে একজন মানুষের পক্ষে কিভাবে 7 জন মানুষকে হত্যা করা এবং একটি জাহাজকে চালিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া, সেটা অত্যন্ত দুরূহ ব্যাপার। কারণ জাহাজ অনেকটা গাড়ির মতো নয়, তাদের কথাগুলো এরকমটাই ছিল গণমাধ্যমের কাছে। তো সামগ্রিকভাবে মোটের উপরে তানিয়া যেটা বলা যায় যে আসলে তারা টোটালি কর্মবিরতিতে আছে, জাহাজ নোঙ্গর করে আছে, বিভিন্ন পণ্য সিমেন্টবাহী, ডালবাহী, লবণ এবং গমবাহী বিভিন্ন ধরনের পণ্যবাহী জাহাজগুলো নোঙ্গর করে আছে। শ্রমিকরা কাজে কর্মবিরতিতে আছে। এই অবস্থায় এখনো পর্যন্ত অলস সময় চলছে, অপেক্ষা করছেন তারা আসলে যে কোনোভাবে যদি কর্তৃপক্ষ তাদেরকে আশ্বস্ত করেন তাহলে হয়তো তারা এই আন্দোলন থেকে সরে আসে, তারা স্বাভাবিক কর্মে ফিরবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো সেই অপেক্ষায় তানিয়া রয়েছি আমরা পরবর্তী তথ্য পেলে আপনাকে আমরা আবারও। অসংখ্য ধন্যবাদ হাবিবুর রহমান। আমরা নিশ্চয়ই এ বিষয়ে আরো তথ্য আপনার হাতে এসে পৌঁছলে আমরা আবারও যুক্ত